হ্যালো বিরান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তোমাদের দ্বারা অনেক ভালো আছি। আশা করছি তোমরাও ভালো আছো। তো চলো, এই যে এখন রাতের খাবার খাচ্ছি, ভাবলাম খেতে খেতে তোমাদের আসলে কয়েকদিন ধরে যা শুরু হয়েছে, ফেসবুক খুললেই দেখা যায় বিভিন্ন কথাবার্তা, যেটা আসলে আমাদের কারোই কাম্য নয়। তো আমি মনে করি এই ধরনের বিষয়গুলো আসলে একটু প্রতিবাদ করা দরকার। তো কয়েকদিন ধরে ফেসবুক খুলে আমরা যে দুঃখজনক ঘটনাগুলো দেখতে পাই, যেমন ফিলিস্তিনের যুদ্ধ দেখছি, মানে যা দেখি এতে আসলে মনে খুবই কষ্ট লাগে। আমাদের আর কি দুঃখ পাওয়া ছাড়া কোনো কিছুই করার থাকে না। তো এর আগে কিন্তু আমি ছোট্ট একটা মিনি ব্লগ বানিয়েছিলাম ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য। তোমরা অনেকেই রেসপন্স করেছো। আসলে যে যার জায়গা থেকে কিন্তু আমাদের এটাই করতে হবে, কারণ আমরা কিন্তু ঘরের গৃহিণীরাই ঘরের আর কি জিনিস সামগ্রী কিনে থাকি। তো বেছে বেছে আমরা যদি ইসরায়েলি পণ্যগুলো বাদ দিয়ে নতুন কোনো পণ্যতে আমাদের দেশে কোনো পণ্যতে ঢুকতে পারি, আশা করছি আমরাও কিন্তু প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে ইসরায়েলিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো, মানে যুদ্ধে অংশগ্রহণ করতে পারবো। যাই হোক, সেটা নিয়ে তো বলেছিলাম। তবে এখন যেটা দেখছি ফেসবুক খুলে, মানে দুজন নারীর কিচ্ছা কাহিনীতে পুরো ফেসবুক ভরে গেছে, যেটা আমাদের আসলে কারোই কাম্য নয়। আর ভাবলাম এটা নিয়ে আসলে একটু কথা বলা দরকার। আগে শুনতাম যে নিজের পায়ে নিজে কুড়াল মারা, কথাটার অনুধাবন কিন্তু অনেক পরে জেনেছি যে নিজের পায়ে নিজে কুড়াল মারা বা নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করা, এইগুলা আসলে একটু কঠিন মনে হতো। তো যত দিন যাচ্ছে ততই কিন্তু বুঝতে পারছে যে আসলে এইসব কথার মূল সারমর্মটা কি। যাই হোক, আমি কোন দুজন নারীকে নিয়ে কথাগুলো বলতে চাচ্ছি নিশ্চয়ই এর মধ্যে তোমরা বুঝে গেছো। ঠিক ধরেছো, এক নাম্বার হচ্ছে ক্রিম আপা, মানে শারমিন শিলা, যিনি ফেসবুকে রং পোশাকের ক্রিম বিক্রি করে থাকেন। আরেকজন হচ্ছে যিনি আর কি পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন যে উনি সর্ব সেক্টরে থাকেন, বিশেষ করে ব্র্যান্ড প্রমোটরের ক্ষেত্রে তিনি আর কি খুবই নাকি জনপ্রিয়। আসলে এক সময় তারা খুবই জনপ্রিয় ছিল। তবে তোমরা একটু জিনিস খেয়াল করে দেখো, ওরা কিন্তু নিজেদের জালে নিজেরাই ফেসে গেছে। ওদের কিন্তু কেউ ফাঁসায় নাই, কোনো আর কি বাইরের শত্রু লাগে নাই। ওরা কিন্তু নিজেদের জালে নিজেরাই ফেসে গেছে। প্রথমেই বলি আমাদের ক্রিম আপার কথা। উনি তো নিজের জালে নিজেই চরমভাবে ফেসে গেছে। যেমন উনি প্রথম দিকে আমরা দেখেছি এমনভাবে ভাইরাল হওয়ার জন্য ভিডিও উপস্থাপন করতো যা বলার মতো না। ওনাকে অনেক মানুষ অনেক কিছুই বলছে, কিন্তু উনি কারো কথা গায়ে মাখে নাই, কারো কোনো তোয়াক্কা করে নেই, নিজের ইচ্ছা মতো সব কিছু করে গেছে। যাক, এটা নিয়ে কারো কিছু বলার ছিল না। যে যার রুজি রুটি যেভাবে ইনকাম করে আর কি সুখ শান্তি পায় সেভাবে করছে। কিন্তু তিনি আস্তে আস্তে এতটাই বেপরোয়া হয়ে গেছে যে নিজের পেটের সন্তানকেও সে ভিউ বাণিজ্য করতে ছাড়ে নাই। তো অনেকে হয়তোবা বলবে যে মায়ের চাইতে মাসির দরদ বেশি নাকি। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু মায়ের চাইতে মাসির দরদ বেশি হয়। তোমরা অনেকে দেখবে মায়ের চাইতে কিন্তু খালাদের টান একটু বেশিই থাকে। অনেকে আবার সিম্পথি দেখায় যে তার তো পেটের সন্তান, মায়ের চাইতে তো ভালো কেউ আসলে সন্তানের ভালো বোঝে না। এই কথা ঠিক আছে যে মায়ের চাইতে সন্তানের ভালো পৃথিবীতে কেউ বোঝে না, কিন্তু উনি যে কাজটা করছে একের পর এক দেখা যায় ঘুমন্ত বাচ্চাকে ঠুসে ঠুসে খাওয়াচ্ছে। এটা কি কোনো কথা? বাচ্চাটার যদি গলার মধ্যে খাবারটা আটকে যায় তখন সে কি করবে? আবার দেখা যায় এইটুকুন একটা বাচ্চা যেখানে কথা বলতে পারে না, তার এমনভাবে কান ফুটা করছে। মানুষ তো মা হিসেবে একটু মায়া মমতা দেখায়, তাই না? বুঝলাম উনি ক্যামেরার পিছনে মায়া মমতা দেখায়, কিন্তু উনি যেভাবে কানটা ফুটা করছে বাচ্চা, সেটা কি উনি কি ক্যামেরার পিছনে করতে পারছে? করতে পারে না। উনি কিন্তু ক্যামেরার সামনে ওনাকে যা করা লাগছে। তারপরে যে দেখো বাচ্চার চুলগুলাকে হেয়ার ক্যাপ পরে কিভাবে লাল করে, আবার এইটু কানের মধ্যে এই এত বড় বড় ঝুমকাগুলো পরেছে। আমার তো কানে তো আমি ছোট্ট এক জোড়া মানে দুল ছাড়া পড়তে পারি না, আর এইটুকান একটা বাচ্চাকে ইয়া বড় বড় কানের দুল পরে সে ফটোশ্যুট করে। এটা কোন ধরনের মানবতা হইলো? আর এটা কেমন ধরনের মা হইলো সেটাই তো বুঝলাম না। আর তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবা, আমি কিন্তু এটা অনেকবার নোটিস করেছি যে বাচ্চাটা ওর মায়ের সামনে এতটা ভয়ে মানে একদম ভীতু হয়ে থাকে, মনে হয় সে মাথা তুলে দাঁড়াতেই পারছে না। বেশিরভাগ সময় তোমরা ভিডিওগুলোর মধ্যে দেখবে বাচ্চাটা কিন্তু এইভাবে মাথা নিচু করেই আর কি দাঁড়ায় থাকে, বা এভাবে হাত কচলাতে থাকে। মানে বাচ্চাটার মুখে একটা ফোঁটা কিন্তু হাসি থাকে না। বুঝলাম একটা মা যদি ক্যামেরার সামনে এনে বাচ্চাটাকে একটু ধমক ধমক দেয়, একটুখানি ভিডিও করতে বলে, কিন্তু বাচ্চাটা তো একটু হাসবে, তাই না? বা বাচ্চাটা একটু কাঁদবে। কিন্তু বাচ্চাটা এমনভাবে তৈরি হয়েছে যে মানে একটু হাসতে ভুলে যায়। সে তো কথাই বলতে পারে না, তারপর তো একটু ভাবভঙ্গি প্রকাশ করবে, তাই না? কান্নার একটু ভঙ্গি করবে বা হাসার একটু ভঙ্গি করবে। তো এটা তো আর একটা মায়ের চাইতে তো কেউ ভালো বোঝে না, তাই না? আর আমরাও কিন্তু মা হয়েছি, এই কারণে কিন্তু আমরা জিনিসগুলো বেশি আর কি বুঝতে পারি যে আসলে বাচ্চাটা কোন দিকে যাচ্ছে।
তো যাই হোক, পরিশেষে বলবো যে মায়ের চাইতে তো ভালো কেউ বোঝে না, এটা ঠিকই আছে। কিন্তু এটা কেমন মা যে বাচ্চাটাকে দিনের পর দিন অত্যাচার করে গেছে, এটা আসলে ওনার, আমি বলবো একটু মানসিক সমস্যায় আছে, ওনার একটু কাউন্সিলিংয়ের প্রয়োজন আছে। তবে ওনাকে কিন্তু যে একদম অ্যারেস্ট ওয়ারেন্ট দিয়েছে প্রথমবার, সেটা কিন্তু না। ফেসবুকে কিন্তু অনেক মানুষ ওনাকে অনেকভাবে বুঝিয়েছে যে বাচ্চাদের সাথে এরকম করেন না, বাচ্চাদের সাথে এরকম করা উচিত না। কিন্তু উনি উল্টা আরও পাবলিককে এমন মানে ঝাড়ি মারছে, সে নোংরাভাবে মুখ ভেঙচি দিতেছে, পা দেখাচ্ছে মানুষকে, এতে কি জনগণ কি খেপবে না? তখন সে উল্টাপাল্টা কিন্তু অনেক কথা বলছে, যে মানে অনেক ধমকি ধামকি দিচ্ছে পাবলিককে। ওনার কিন্তু বাইরের কোনো শত্রু ছিল না, বা এমন না যে বাইরে থেকে তাকে কেউ মানে তার বিজনেস নিয়ে বা তার পরিবার নিয়ে কেউ শত্রামি করেছে। কিন্তু সে যদি এই ধরনের ভিডিওগুলো না ছাড়তো, বাচ্চাকে দিয়ে যে এরকম ভিডিও বাণিজ্য না করাতো, বাচ্চার উপরে যদি এরকম টর্চারিং না করতো, তাহলে কিন্তু উনি কিন্তু এই পর্যায়ে আসতো না। তো আমি বলবো আসলে এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা কিনা মানে ভিডিও বানানোর জন্য এত নোংরা বা এত বাজে বাজে ভিডিও বানায়, কিছু আর কি বলার মতো না। তবে এটাও ঠিক, আমাদের সমাজে কিন্তু এই খারাপ জিনিসগুলো কিন্তু বেশি প্রচার হয়। এই যে আমাদের মতন যে ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটর আছে, আমরা যে এত ভালো ভালো ভিডিও বানাচ্ছি, এত আর কি ভালো জিনিস দিচ্ছি, এগুলো কিন্তু কেউ দেখে না। মানুষ কি যে দেখে, ওই খারাপ জিনিসগুলো, ওই খারাপ নোংরা ভিডিওগুলো কিন্তু দেখে। এই কারণে কিন্তু ক্রিম আপার মতন অনেক মানুষ আছে, শুধু ক্রিম আপা না, অনেকেই কিন্তু আছে যে বাচ্চাদের দিয়ে হোক বা নিজেরা হোক বিশেষ অঙ্গভঙ্গি করে কিন্তু ভিডিওগুলো বানায়। তো উনি যেহেতু অপরাধ করেছে, আর তার নিজের মুখের কথাই, আমি যেহেতু অপরাধ করেছি তো আমার তো শাস্তি হবেই। তো আমি বলবো লাস্টে যে একে দেখে অন্তত কিন্তু অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের সতর্ক হওয়া উচিত, যারা এই ধরনের ভিডিও বাণিজ্য আর কি বানাতে ব্যস্ত আছে। যাই হোক, উনি দোষ করেছে, এখন তো এটা শাস্তি ভোগ করবেই। তবে পরিশেষে বলবো ক্রিম আপাকে শুধরিয়ে তার বাচ্চাটা তার কাছে ফিরিয়ে দেওয়া হোক, কারণ একটা শিশুর জন্য তার মা ছাড়া ভালো আশ্রয়স্থল কিছুতেই হতে পারে না। এরপরে বলি, আমাদের দেশের একজন জনপ্রিয় ব্র্যান্ড প্রমোটর আর কি বর্ষা চৌধুরী, উনি শুধু ব্র্যান্ড প্রমোটর না, উনি কিন্তু আর কি এমন কোনো স্তর নেই যে ওনার উঠা বসা বা ওনার আনাগোনা না আছে। ওনাকে নিয়ে কিন্তু আমার বলার কিচ্ছু নেই, কিছু ছিল না। তারপরেও বলছি কারণ ওনার ভিডিওগুলো আমি অনেক আগে থেকে দেখেছি। তো যখন আমি প্রথমবার ওনার ভিডিও দেখি, আমি খুব শকড হয়েছিলাম, যে আমি ভাবতাম এত স্ট্রং একটা মহিলা, তার মানে এভাবে গলার মধ্যে কীভাবে অ্যাসিডে সে নিক্ষেপ হলো। তো তার বিভিন্ন আমি ইন্টারভিউগুলো তখন দেখতে থাকলাম, খুব আর কি ছোটোবেলায় অ্যাসিডে দগ্ধ হয়েছিলেন। তো সে থেকে কিন্তু বর্ষা চৌধুরীর প্রতি আমার একটা খুব সফট কর্নার কাজ করতো। তার মধ্যে আবার ওনার হাজব্যান্ডটা মারা গেল, বিশ্বাস করো যেদিন শুনলাম, সম্ভবত আমার মনে আছে ঈদের আগের দিন তার হাজব্যান্ড মারা গেছিল। তো আমি মনে হয় কত হাজার বার যে আমার হাজব্যান্ডের সাথে কথাটা বলেছিলাম যে দেখো একটা ঈদের দিন সেই সময় তার হাজব্যান্ড মারা গেল, মানে খুবই আমি দুঃখ পেয়েছিলাম। আর ওনার প্রতিটা ভিডিও কিন্তু আমি দেখতাম, উনি যে বিভিন্ন কন্টেন্টগুলো তৈরি করতো, এবার লাইভ ভিডিও হোক, মেকআপ ভিডিও হোক, সবগুলো আমি ফলো করতাম। কিন্তু আস্তে আস্তে ওনার মুখোশটা না খুলতে শুরু করলো। প্রথমেই শুনলাম যে ওনার হাজব্যান্ড মারা গেছে, তারপর এখন আস্তে আস্তে শুনি আসলে ওনার অত্যাচারে তার হাজব্যান্ড নাকি স্ট্রোক করছে। যাই হোক, এটা আমাদের কোনো দেখার বিষয় না, এটা আইনি জটিলতা, তারাই দেখবে। এরপরে শুনলাম যে সে রাসেল মিয়াকে বিয়ে করলো, সেখানে সংসার টিকলো না। তো যাই হোক, উনি একটা বিয়ে করুক বা দুইটা বিয়ে করুক বা তিনটা বিয়ে করুক, এতে আমাদের কোনো সমস্যা নেই। তো এরপরে কিন্তু শোনা গেল যে আকাশ নিবেন নামে এক সাংবাদিক, তার হাজব্যান্ড, তো সেই সাংবাদিক তো একদম মরিয়া হয়ে উঠেছে, বর্ষা তার বউ বিভিন্ন প্রুফ দিচ্ছে। যাই হোক, সেটাও যাক, সেটাও আমাদের দেখার বিষয় না। এরপরে দেখলাম মুন্না খান নামে এক লোক, উনি কাতার থেকে আসছে, উনি আর কি মিউজিক ভিডিও বানায় বা সিনেমা বানায়, ওনাকে নিয়ে আমি অত আর কি জানি না ডিটেলস। তো যতটুকু দেখেছি, যে ভাবলাম যে যাক ওরা কাজ করছে। আর বর্ষা কিন্তু বারবার বলছিল যে মুন্না আমার ভাই, আমরা কিন্তু বারবার বলেছিল যে বর্ষার 4-5টা হাজব্যান্ড, আর পরের হাজব্যান্ড হচ্ছে মুন্না খান, কিন্তু তারা তো কিছুতেই সেটা স্বীকার করে না। বারবার দুজনে বলছে যে সে তার ভাই, সে তার বোন। তো এর মধ্যে কিন্তু আরেকজন ছিল তার ভাই, যাকে সে ভাই বলে দাবি করে, কি নাকি ওই লোক বর্ষাকে বিয়ে করার জন্য অনেক রিকোয়েস্ট করেছে, অনেক কথা বলেছে। তো ভাইকে সে মানে করতে পারে, বয়ফ্রেন্ড বানাতে পারে। সে তার ভাষ্য অনুযায়ী যে উনিও নাকি বর্ষাকে বিয়ে করতে চাইছে। তো ওই একটা মেয়ের মধ্যে কি আছে যে দুইটা বাচ্চার মা, যার শরীর আর কি অর্ধেকটাই ধরতে গেলে দগ্ধ, তো ছেলেদের কি খাই দেওয়ার কাজ নাই, শুধু তাকে বিয়ে করতে চায়। এরপর তো আমরা সারা ওয়ার্ল্ডের মানুষই জানি যে আসলে বর্ষাকে কেউ বিয়ে করতে চায় না, বর্ষাই মানুষকে যে ট্যাপ করে যে তাকে বিয়ে করানোর জন্য।
যাই হোক, ওই সমস্ত কথা না বলি, কিন্তু লাস্টে মুন্না খানকে নিয়ে কথা না বলে আসলে পারছি না। মূলত বর্ষাকে এখানে আমি টানতামই না, মানে ও যা করে করুক, যার যার ইয়ানপসে সে করুক, যার যার পাপের ফল তাকে দিতে হবে। কিন্তু আমি বলছি এই কারণে যে মুন্না খানকে সে বারবার বলেও সে তার ভাইয়ের মতন। তারপর মুন্না খানের বউ আছে, মুন্না খানের বাচ্চা আছে, মুন্না খানের বউ নাকি বর্ষার জন্য পিঠা বানিয়ে পাঠিয়েছে। তারা খুব সুন্দর মানে গাড়িতে বসে বসে গল্প করছে আর পিঠা খাচ্ছে, যে এই যে দেখো মুন্নার বউ আমার জন্য পিঠা বানিয়ে পাঠাচ্ছে। আবার বর্ষা বলে যে যদি আমার সাথে কোনো খারাপ সম্পর্ক থাকতো তাহলে কি মুন্নার বউকে আমার জন্য পিঠা বানিয়ে পাঠাতো? ঠিক আছে, তো আমি বলবো তোরা যদি এত দুধে ধোয়া তুলসী পাতাই হস, বুঝলাম তোর ভাই, তাহলে এখন তুই এসে কেন বলস যে মুন্নার সন্তান আমার পেটে? তো ভাই এখন কোথায় গেল? ভাই কি হঠাৎ করে রাতারাতি হাই হয়ে গেল? এটাই তো আমরা বুঝলাম না। এই জিনিসটাই তো আমরা সাধারণ মানুষরা বুঝতেছি না। যাকে ভাই বলে দাবি করলি, যাকে বললি যে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই, কিচ্ছু নাই, তো এখন কিভাবে এসে বলিস যে মুন্না খানের সন্তান আমার পেটে? সময়, তারপর হচ্ছে তারিখ, সব কিছু অনুযায়ী আমি 3 মাসের অন্তঃসত্ত্বা, আর মুন্নে হচ্ছে এই সন্তানের বাবা। কিভাবে বলস? তবু কি কোনো লজ্জা শরম আছে? তো আমি বলবো সব মিলিয়ে কিন্তু ক্রিমাপা আর বর্ষা চৌধুরী নিজেদের পায়ে কিন্তু নিজেরাই কুড়াল মারছে, কেউ কিন্তু বাড়ির লোক আসে নাই মারার জন্য। তো এখান থেকে তো আকাশ নিবিড় তো বলেই যাচ্ছে ও আমার বউ, তুই কেন, তুই তোর যদি এত বিয়ে বর্ষার শখ হয়, তুই তাহলে আকাশ নিবিড়কেই তুই মাইনে নে, যে ওর সাথে তুই সম্পর্কটা ভালো মতন চালিয়ে নে। এত তো ছেলে নিয়ে খেলা করা উচিত নয়। আসলে কি জানো, এখন দেখতেছি যে মুরব্বীরা না আগে একটা কথা বলতো, সেটাই দেখলাম যে এখন সত্যি হচ্ছে, যে একটা বিবাহিত মহিলা নাকি 10টা পুরুষকে নষ্ট করতে পারে যদি তার বর না থাকে। তো এখন তো আমি দেখতেছি কথাটা একদম 100% সত্যি। সব না, আমি বলবো সব না, সব যদি হতো তাহলে তার দুনিয়াটা চলতো না। এই বর্ষার মতন কিছু কিছু মানে জামাই ছাড়া মহিলা, এরা কিন্তু আসলে 10টা কেন, আমার মনে হয় 100টা পুরুষকেও নষ্ট করতে পারে। মানে তার তো প্রথমে গলা পোড়া দেখে, মানে আর যে সে বাচ্চাদের নিয়ে এত স্ট্রংভাবে চলাফেরা করে, এত কষ্ট করে, এটা দেখে তো আমরা, বিশেষ করে আমি বা আমার মতন অনেক লোক আছে, খুবই আর কি, তারপরে এখন সেই স্থান থেকে কিন্তু সে নিজেই আর কি সবাইকে দূরে সরিয়ে দিয়েছে তার ব্যবহারে। আরও একটা কথা হচ্ছে, বর্ষা চৌধুরী কী করে কিছু হলেই পট করে সে সুইসাইড করতে যায়। সে কিন্তু তার হাজব্যান্ড মরার আগে একটা সাক্ষাতে আমি দেখেছিলাম, এই যখন তার ছোটোবেলায় অ্যাসিড দগ্ধ হয়, এই কারণে নাকি সে আর কি ট্রমাটাইজ হয়ে গেছিলো, এটা স্বাভাবিক। আর এর জন্য নাকি সে 4বার সুইসাইড করতে গেছে। এটা কোনো কথা হইলো? একটা মুসলমান মেয়ে বা একটা মুসলমান পরিবার, তার বাবা মাও কি তাকে শেখায় নাই যে সুইসাইড করা বা আত্মহত্যা করা মহাপাপ, সে কখনো বেহেস্তে যেতে পারবে না? এটা জানা সত্ত্বেও সে বারবার সুইসাইড করতে যায়। আর এখন তো সে সুইসাইড করতে যায় না, সে নাটক করে। আমার মনে হয় ও যে পুরুষকে টার্গেট করে, আর সেটা যদি সে না পায়, ভাবে যে আমি এই সুইসাইডের নাটক করে আমার পাশে তাকে নিয়ে আসবো। এটা কি কোনো কথা? এটা কি সবাই বোঝে না? আমি বলবো বর্ষা চৌধুরী, তুমি কেন বারবার সুইসাইড করতে যাও? তোমার কি আল্লাহর ভয় নাই? তোমার কি মরার ভয় নাই? আল্লাহ তো একদিন সবাইকেই নিবে, তাই না? আল্লাহর মানে এই পৃথিবীতে পাঠিয়েছে আমাদের 2 দিনের জন্য, 2 দিনের দুনিয়া, কথাই তো আছে। তো যখন যার মৃত্যু হবে, যেভাবে হবে, আল্লাহ কিন্তু অটোমেটিকই তাকে সেভাবে নিয়ে যাবে। কিন্তু এই যে তুমি বারবার সুইসাইডের নাটকটা করো না, এটা আসলে ঠিক না। এটার জন্য কিন্তু তোমার জবাবদিহি করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার 2টা সন্তান আছে, তোমার একটা মেয়ে একটা ছেলে আছে। তুমি সেই মেয়েটাকেও একদম মানে নর্তকীর মতো তুমি মঞ্চে উঠাই দিছো। তো আমি বলবো একটা মুসলিম মেয়ে হিসেবে কিন্তু এই জিনিসটা করা উচিত না। আমি বলবো এই যে ক্রিম আপার আর হচ্ছে বর্ষা চৌধুরীর নিজেদের যে কার্যকলাপ থেকে সার মর্ম কথাটা কি বের হলো বলো তো? যে নিজের পায়ে নিজে কুড়াল মারা, তাই না? কেউ কিন্তু এখানে কিচ্ছু করতে যায় না, তারা কিন্তু নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছে। আর এই কারণে কিন্তু এখন তাদের শাস্তি ভোগ করতে হচ্ছে। আর এই শাস্তি যে কোথায় যে দাঁড়াবে, কি পর্যন্ত যে তারা শাস্তিটা এটা পাবে, এটা কিন্তু ওরা বুঝতে পারতেছে না। বুঝবে আর কি ধীরে সুস্থে, পরে ঠিকই বুঝবে। কারণ বর্ষা চৌধুরীর ছেলে মেয়ে আছে, এই কথাগুলো কিন্তু ওরা যখন বড় হবে, এই যে ভিডিওগুলো, এগুলো কিন্তু প্রমাণস্বরূপ রয়ে যাবে ওদের কাছে। ওরা তখন দেখবে আর ওর মাকে কিন্তু ঘৃণা করবে। আর বর্ষা চৌধুরী কিন্তু এখন জেলের ভাত খাওয়ার জন্য রেডি হচ্ছে, কারণ সে অনেক পুরুষকে ঘুরেছে, অনেক পুরুষের নামে মিথ্যা অপবাদ দিছে। এখন তো এটা ক্লিয়ার হয়ে গেল যে আসলে বর্ষা চৌধুরীর সন্তান সম্ভাবনা না, জাস্ট মুন্না খানকে আর কি ব্ল্যাকমেল করার জন্য। বা হয়তোবা মুন্না খান তো ডাইরেক্ট বলে যে তুই তারা এমনি আমার পেটে আসছিস না, টাকার জন্য আসছো। তো টাকার জন্য গেছে। আর মুন্না খান কিন্তু বলে নাই, বা অন্য মানুষও কিন্তু বলে নাই, ওর কুকর্ম ফাঁস করে নেয়। ও কিন্তু নিজের কুকর্ম নিজেই ফাঁস করে দিছে।
তো নিজের বিপদ যদি নিজে ডেকে আনে তাহলে আর মানুষ কি করবে, সেখানে তো মানুষের কিচ্ছু করার নেই। যাই হোক, ওদের কথা বলে আর লাভ নেই, শুধু আর কি এই জিনিসগুলা ফেসবুকে মানে এত ঘুরপাক খাচ্ছিল, এই কারণে না বলে পারলাম না, একটা ভিডিও না তৈরি করে থাকতে পারলাম না। আসলে এই জিনিসগুলা থেকে আমাদের একটু বোঝা উচিত, শিক্ষা নেওয়া উচিত যে খারাপ জিনিস দিয়ে বা খারাপ কাজ করে কখনোই কিন্তু সফলতা অর্জন করা যায় না। হয়তো বা ক্ষণিকের জন্য কিছু করা যায়, কিন্তু সেটা দীর্ঘস্থায়ী হয় না, আর সেটা নিজের জন্য ভালো না, দেশের জন্য ভালো না, সমাজের জন্য ভালো না। তো আমি বলবো, যারা এই ধরনের আর কি বাজে মন মানসিকতা নিয়ে ভিউ বাণিজ্য করতেছো বা নিজের পেজটাকে বড় করছো, তারা কিন্তু সাবধান হয়ে যাও, ঠিক আছে? কথা আছে, অতি চালাকের গলায় দড়ি, বেশি অতিরিক্ত কেউ চালাকি করতে যেও না, তাহলে কিন্তু ওদের মতোই কিন্তু অবস্থা হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার পেজটাকে ফলো করে দিও। তো গল্প করতে করতে কিন্তু আমার দুধটা খাওয়া শেষ হয় নাই, এখন আমি খাওয়াটা শেষ করব, আর খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।